গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে 1 জুন শনিবার আর এখন সময় মোটামুটি ওই সকাল 11:30 মতো। আমি এখন থেকেই আজকের ব্লগটা তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম। আজকে আমার সাথে সাথে আই হোপ তোমাদের দিনটাও খুব ভালো কাটবে, আজকের ভিডিওটাও খুব ভালো লাগবে তোমাদের, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। সকালটা শুরু করলাম আমার ব্যালকনি গার্ডেনটা তোমাদের দেখাতে দেখাতে। তো দেখতেই পেলে বোগানভলিয়া গাছটায় কি সুন্দর ফুল এসেছে আর অনেক জায়গা থেকে নতুন নতুন পাতা বেরোচ্ছে, তো ওই জায়গাগুলো থেকে ফুল আসবেও। এই যে এগুলোতে কুঁড়ি চলে এসেছে, বেশ অনেক দিন পর কিন্তু আমার বোগানভলিয়া গাছটায় ফুল এলো। মাঝখানে গাছটা খুব গ্রোথ হয়ে গিয়েছিল গাছটার আর কি, যার কারণে একদমই ফুল হচ্ছিল না, প্রচণ্ড জল দিয়ে ফেলছিলাম। আর গোলাপ ফুলও ছোট ছোট করে ফুটছে এখন, একদম যে ফুটছে না তা নয়। এখানে কুঁড়ি এসেছে, এই জায়গায় একটা ছোট্ট কুঁড়ি এসেছে। আর এই গরমে না সব থেকে বেশি কষ্ট হচ্ছে গাছেদের, জানো তো, যার কারণে এই একটা গোলাপ গাছ আমার মরে গেল। কি কারণে মরলো আমি বুঝতে পারলাম না, এই গাছটা কিন্তু মরে গেছে। তো আজকে ইচ্ছা আছে বিকেলের দিকে নার্সারি যাব একটা গাছ কিনে আনতে, কারণ এই টবেতে ন্যাড়া গাছ থাকলে না বা মরা গাছ বাড়িতে রাখাটাও ভালো নয়, খারাপ লাগে। আর এখানে পিস লিলি গাছটা খুব সুন্দরভাবে উঠছে। আর এই জায়গাটা না ওই ভেতরটা দিয়ে দেখাই, এখানে অনেকগুলো টমেটো গাছের চারা বেরিয়েছে। এর আগের টমেটো গাছটা নিজে নিজেই মরে গেছিলো, ফুল এসেছিলো, তারপরে কি করে মরে গেল জানি না, অফ সিজন বলে হয়তো। তো দেখা যাক এতে টমেটো ধরে কিনা। আর এই গোলাপ গাছটাও কিন্তু বুঝতে পারছি না বাঁচবে কিনা, দুটো পাতা এখনো আছে, দেখা যাক। আর কালকে না আমার আগের যে তুলসী গাছটা ছিল অনেক বড় হয়ে, নিচটা তো তোমাদের দেখিয়েছিলাম, গোটা টবটা জুড়ে মঞ্জুরি ফেলেছিলাম বলে প্রচুর তুলসী গাছের চারা বেরিয়েছিল। তো অত চারা তো এই ছোট টবে হওয়া সম্ভব নয়, তাই আমি সমস্ত গাছগুলোকে, কাল ছিল শুক্রবার, মানে তুলসী গাছ তোলা যায়, তো আমি তুলে একদম মাটিটাকে খোল টোল দিয়ে রেডি করে এই ছোট একটা তুলসী চারা এখানে বসিয়েছি। এই চারাটা কিন্তু খুব সুন্দর, এর গ্রোথটা আশা করছি ভালোই হবে। এই টবটার মধ্যে তুলসী চারাটা বেরিয়েছিল, এই যে এটাও একটা তুলসী চারাই কিন্তু বেরোচ্ছে। তো আমি এই টবটায় নতুন করে তুলসী গাছটা কাল বসিয়েছি, এটাও এবার তাড়াতাড়ি বাড়বে। আর মঞ্জুরি পড়ে দেখো এই পাশের ফাঁকা টবটাতে আরও একটা তুলসী গাছ হয়ে গেছে। তো আজকে তো রান্না বান্না শুরু করব, এখন তো 11:30 বাজে। কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। এবার আমি চলে এসেছি তোমাদের সামনে আর এখন আমি বসিয়ে দিয়েছি চা। আর তোমাদের তো বললামই মোটামুটি ওই 11:30 মতো বাজে, এই যে ঘড়ির কাঁটায় 11:25 এখন। উল্টো দিক থেকে দেখে মনে হচ্ছে 11:35, কিন্তু 11:25 বাজে এখন। আর এটা তো 5 মিনিট ফার্স্ট, মানে 11:20 বাজে। চা বসিয়ে দিয়েছি, আজকে বানাবো লিকার চা, আদা দিয়ে সব কিছু দিয়ে। দেখো আমি জলটা কিন্তু চা পাতাও দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে আমি জলটা ফুটতে বসিয়ে দিয়েছি। আর তোমাদের সঙ্গে একটা গুড নিউজ আমি শেয়ার করব। গতকাল আমার একটা পাওনা হয়েছে জানো তো, মানে গিফট পেয়েছি আমি একটা, তোমাদের সঙ্গে আজকের ব্লগেই আমি শেয়ার করব কি গিফট পেয়েছি, কেন পেয়েছি সেটা এখন শেয়ার করি। গতকাল রাত্রে বর্ণালী আর অভিনীলদা আমাদের বাড়ি এসেছিল, আর আমি গতকাল রাত্রে বানিয়েছিলাম ভেজিটেবিল চপ, যেটা খেয়ে কিন্তু বর্ণালী, অভিনীলদা, সৌম্য প্রত্যেকে খুব প্রশংসা করেছে। সেকেন্ড টাইম আমি এটা বানালাম, তো সত্যিই খুব ভালো খেতে হয়েছিল। আর কাল তো আমি কোনো রকম ব্লগ করিনি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমরা ওদের বাড়ি গিয়েছিলাম, সেটা তো তোমাদের সঙ্গে আগের ব্লগে শেয়ার করেছি। তারপর ওরা এটা নিয়ে দুবার এলো, দুদিনই যখন এলো ওরা, আমি ব্লগ করিনি বলে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কালকে আমাদের আড্ডাটা খুব ভালো হয়েছে, প্রায় রাত 12টা অবধি আমাদের আড্ডা হয়েছে। চপ, মুড়ি, চানাচুর, তেল কাঁচা লঙ্কা দিয়ে মাখা আর কি, সাথে লিকার চা, খুব সুন্দর একটা কালকে আমরা আড্ডা দিয়েছি। আর যেটা নিয়ে আমাদের আড্ডার এখন, মানে আড্ডার মূল বিষয় বলা চলে, অলির অন্নপ্রাশন বা মুখে ভাত। দেখতে দেখতে অলির 5 মাস হয়ে গেল, এই জুলাই মাসে হচ্ছে অলির অন্নপ্রাশন। তো ওই কারণেই আর কি সব আমাদের ওইসব নিয়েই এখন আড্ডা হচ্ছে, কে কীরকম সাজবে, কে কী পরবে, এই নিয়েই গল্প গুজব চলছে আর কি। আর সব থেকে যেটা ভালো বিষয়, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, অলির জন্মদিন বলে ফেলছি দেখছো, অলির অন্নপ্রাশনের যে কার্ড হয়েছে না, তো দেখবে বাচ্চাদের অন্নপ্রাশনের কার্ড না খুব ছড়া লিখে, মানে ছন্দ মিলিয়ে মিলিয়ে সুন্দরভাবে লেখা হয়। তো আমি এর আগে কখনো এই জিনিসগুলো দেখেছি দু একজনের, মানে বিয়ের আগে যখন বাড়িতে কার্ড আসতো আর কি, পড়েছি এরকম। এবার তোমরা হয়তো ব্লগে দেখে থাকবে আমি কথায় কথায় মানে এরকম ছড়া বলে ফেলি, ছন্দ মিলিয়ে
মানে মনে চলে আসে উৎপটাং আর কি, তো বলে ফেলি। তো এরকম অলিদের বাড়িতে গিয়েও এরকম আমি দুমদাম বলছিলাম। তো হঠাৎ করে আমরা যেদিন চলে এলাম ওদের বাড়ি থেকে, সেই দিন আসার পরেই সন্ধ্যের দিকে বর্ণালী ফোন করে আর কি বলছে যে মনটা খুব খারাপ লাগছে, তোমরা চলে গেছো, বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে। তো সেই নিয়ে আমি একটা কবিতা বললাম, দিয়ে তখন ও বলছে যে তোমাকে একটা কথা বলবো, তুমি রাখবে? দিয়ে আমি বলছি হ্যাঁ কী বলো না। আমি ভেবেছি ও আমার হাতে রান্না খেতে ভালোবাসে, হয়তো বা কিছু রান্না খেতে চাইবে, আমি এটাই ভেবেছি। তো আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই, আমি যদি পারি তো নিশ্চয়ই রাখবো, কেন রাখবো না। দিয়ে বললো যে অলির মুখে ভাতের যে কার্ড হবে ওই কার্ডটা তুমি এরকম ছড়া করে লিখে দেবে। তো আমি বললাম আচ্ছা আমি ট্রাই করব। এবার কি বলো তো, আমি তো কখনো এই ধরনের কার্ড লেখা বলো বা কিছুই করিনি, আমার জাস্ট মনে আসে উৎপটাং কিছু আমি বলে দিই। তো আমি বললাম ঠিক আছে আমি 1 সপ্তাহের মধ্যে লিখে দেওয়ার চেষ্টা করবো। তো বলে ওরকম তাড়া নেই, তুমি তোমার সময় মতন করে লিখে দিও, কারণ জুলাইয়ে তো এখনও হাতে অনেকটা টাইম আছে। তো আমি বললাম ঠিক আছে। তো সোমবারের কথা ওটা, মঙ্গলবার আমি যখন বাথরুমে ঢুকেছি স্নান করতে, তো ওর অলির ডাক নাম হচ্ছে মেধা। তো হঠাৎ আমার মাথাতে আর কি আসছে, আমি চান করতে করতে অনেকটা টাইম, আমি অনেকটা টাইম ধরে স্নান করি, মোটামুটি আধা ঘন্টা, তো অনেকটা টাইম পাই আমি ফ্রি টাইম আর কি। তখন আমি ভাবছি যে কী রকমভাবে লেখা যায় কি না কি। তো ওই রকমভাবে ভেবে আমি স্নান করে বেরিয়ে জাস্ট মানে চুলও আঁচড়াইনি, তখন মাথার মধ্যে টাওয়ালটা জড়ানো, আমি খাতা পেন নিয়ে না আগে লিখতে বসে গেছি। কারণ দেখবে লাইন্সগুলো যদি ভুলে যাই পরবর্তীতে আর ওই লাইন্সটা মাথায় আসবে না, হয়তো আবার অন্য কিছু লিখে ফেলবো। যার কারণে বেরিয়ে আগে আমি যতটুকু আমি ভেবেছিলাম চান করতে করতে সেটুকুটা আমি লিখে নিলাম। তো তারপরের দিন বাকিটুকু লিখে একটা কমপ্লিট করেছি। তো তোমাদের সঙ্গে অবশ্যই আমি আজকের ব্লগেই কবিতাটা শেয়ার করব, তবে ডেটটা রিভিল করব না, আমি কবিতাটা শেয়ার করে দেবো। তো ওটা তো ওদের ভীষণ পছন্দ হয়েছে, অভিনীলদা বর্ণালীর খুব পছন্দ হয়েছে, সাথে সাথে ওদের বাড়ির লোকেদেরও খুব পছন্দ হয়েছে। তো ওই খুশিতে বর্ণালী বলেছে যে আমার একটা এত ভালো দিনে, মানে ওর মেয়ের মুখে ভাত, বুঝতেই পারছো প্রত্যেকটা মা বাবার কাছে এটা খুবই স্পেশাল একটা দিন, তো ওই জন্য ওরা আমাকে একটা গিফট করেছে, একটা জিনিস গিফট করেছে। তো সেটা কি না কি আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালের দিকে তো একটু কাজের চাপ আছে, সন্ধ্যের দিকে আমি তোমাদের যেটা আমি লিখেছি সেটাও পড়ে শোনাবো, আর তোমরাও অবশ্যই জানাবে আমি কীরকম লিখেছি আর ওরা কি আমাকে গিফট করেছে সেটাও আমি তোমাদের দেখাবো। তো অনেকক্ষণ বকবক করে ফেললাম, সৌম্য এখন নিজের কাজ করছে, ভিডিও এডিটিংয়ের কাজ, এখন চা বানাচ্ছি। আর আজকেও ব্রেকফাস্টে খাবে হচ্ছে ম্যাগি, অনেক দিন ধরে বলছে আমাকে ম্যাগি বানিয়ে দাও, ম্যাগি বানিয়ে দাও, তো আজকে ওই জন্য ম্যাগি বানাবো। প্যাকেটটা বের করে নিলাম। আর লাঞ্চে তো শনি রবি মানেই তো জানোই তোমরা চিকেন বা মাটন, আজকেও চিকেন বানাবো, চিকেনের একটা ঝোল বানাবো। আর আমাদের এখানে আমরা যে দোকান থেকে আর কি মুড়ি কিনি, বাঙালি একটা দোকান, মিষ্টির দোকান, তো এতটাই পরিচিতি হয়ে গেছে সত্যি মানুষ যেখানে থাকে। আর সব থেকে বড় কথা আমি এটা মনে করি, তুমি যদি সবার সঙ্গে মিশতে জানো না, সবাই দেখবে তোমার সঙ্গেও মিশবে। আর তুমি যদি মানে ওই ঘরকুনো একঘুঁয়ে টাইপের হও বা একটু যারা মানে কারোর সঙ্গে মিশবো না, নিজের একটা ওয়েট রেখে চলে, আমার সেসব মানুষদের খুব একটা ভালোও লাগে না, কারণ আমি নিজে খুব মিশতে ভালোবাসি। অবশ্যই যখন দেখবো অপর দিকের লোকটাও আমার সঙ্গে কোঅপারেট করছে বা মিশছে, তবে আমি কারোর সঙ্গে মিশতে যাচ্ছি, সে আমার থেকে দূরত্ব মেনটেন করছে, আমি তো তার দিকে আর তাকাবো না, আমি এরম টাইপেরই। তো এখানে আমি মিষ্টির দোকানে, ওরা যেহেতু বাঙালি, আমি যখনই যাই প্রচণ্ড গল্প করি, বকবক করতেই থাকি, এটা ওটা নিয়ে, আজকে কি নতুন মিষ্টি বানালে, এই তাই হ্যাঁ না হ্যাঁ না করতে করতে একটা পরিচিতি তৈরি হয়েছে। তো এর আগের দিন আমরা যেদিন মুড়ি আনতে গিয়েছিলাম, ওদের দেশের বাড়ি হচ্ছে নদিয়া, তো ওরা নদিয়া থেকে ফিরেছে কিছুদিন আগে, তো বাড়ির গাছের গন্ধরাজ লেবু এনেছে। তো আমাকে আর সৌম্যকে একটা লেবু দিল, দিয়ে বলছে এটা আমাদের বাড়ির গাছের, তোমরা খাবে। হ্যাঁ, এবার আমি না এর আগে কোনোদিন গন্ধরাজ লেবু খাইনি, মানে শুনতে অবাক লাগলেও আমি সত্যিই কোনোদিন গন্ধরাজ লেবু খাইনি, ওই কাগজি লেবু বা পাতি লেবু খেয়েছি। আর এখন আমি ওই ইউটিউবের ভিডিও দেখি, ওই ফুড ব্লগারগুলো মাংস ভাতের মধ্যে লেবু চিপে খাচ্ছে, আমার তো মনে হয় ওটা কি অমৃত। তো এখানে তো গন্ধরাজ লেবু পাওয়া যায় না, হয়তো বাঙালি দোকানগুলোতে খুঁজলে পাওয়া যাবে, যেমন কলকাতা থেকে যেগুলো আসে বাঙালি বাজারগুলো, কলকাতা 16 আনা, তো আমাদের ফ্ল্যাট থেকে ওটা অনেকটা ডিস্টেন্স, মানে আমার লেবু আনতে গিয়ে আমার মনে হয় 600-700 টাকা গাড়ি ভাড়া পড়ে যাবে। তো দরকার নেই, আমি মাকে এবারে বলেছিলাম যে আমি পুজোয় যখন বাড়ি যাব খাসির মাংসের ঝোল দিয়ে ভাত খাবো আর গন্ধরাজ লেবু দিয়ে। তো মা বললো ঠিক আছে। তো ওটা মনে হয় লোকনাথ বাবা শুনে ভাবলো মেয়েটাকে আবার পুজো অবধি ওয়েট করাবো, তো এখনই লেবু খাইয়ে দিই। তো ওই কাকু, মানে মিষ্টির দোকানের কাকুরা আমাদের ওই লেবুটা দিয়েছিল, লেবুটা অনেকটা বড় আর কি ভালো খেতে গো, মানে মাছের ঝোল করছি পটল দিয়ে, ফুলকপি দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে, যেটা হয় প্লেন আর কি,
ওই ঝোল ভাতে লেবুটা চিপে খাচ্ছি, যেন অমৃত লাগছে, খুব ভালো লাগছে। তো ওই লেবুটার কিছুটা অংশ এখনও বেঁচে আছে। তো আজকে ওই যে মাংসের ঝোল ভাত, স্যালাড আর লেবু, আর দেখি পোস্ত যদি একটু বানাই তো বানাবো। তো এই হবে আজকের মেনু। সৌম্য তো মাংস নিয়ে অলরেডি চলে এসেছে, এই যে মাংস নিয়ে চলে এসেছে। আজকে 280 করে কেজি নিয়েছে না গো, দামটা একটু কমেছে। তো চলো এখন চাটা করে নিই। আর সৌম্যকে তো আজকে দেখালামই না, একবার চলে এসো, তোমাকে একবার দেখিয়ে দিই। ওর এই উটি যাওয়ার আগে হেয়ার কাট করেছে, এখনই ওর অবস্থাটা দেখো। 1 মাস হয়ে গেছে, 1 মাস এখনো হয়নি সৌম্য। আর মুখময় দাড়ি কিরকম যেন কবি কবি ভাব, কবিতার অভাব। 1 মাস হয়ে গেছে না আমরা গিয়েছিলাম কবে বলো? 8ই মে। আমরা তার আগেই কেটেছি, 1 মে বা হ্যাঁ যাই হোক 1 মাসই হয়েছে। আমি একটু বাজে বকে ফেললাম। যাই হোক, তো চলো এখন চাটা খেয়ে নিই, ওকে ম্যাগি বানিয়ে দিই, তারপর আবার তোমাদের সঙ্গে বক বক করছি। আজকে কিন্তু ব্লগটা অনেক কিছু দেখাবো আমি, তাই তোমরা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কেন করছো না? আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ করো। হ্যাঁ, এই যে বসে গেছে ব্রেকফাস্ট করতে, লিক আর চা। সকাল সকাল না, এখন 11:30 বাজে, সকাল কিছু নেই, এখন বিকেল হয়ে গেছে। তো চা আর ম্যাগি, একদম ঝোল ঝোল ম্যাগি, মানে ম্যাগির ডাল বলি। হ্যাঁ, সৌম্য এটা ভালোবাসে, তাই বাধ্য হয়ে আমাকে এটা বানাতে হয়। এই যে এই ডালটাও চুমুক দিয়ে খায়। আর তোমাদের মনে হতে পারে থালা থেকে ম্যাগি সার্ভ করে, আমি করি, কারণ ও এই যে ওয়েট করবে না, এই যে দেখতেই পাচ্ছ তোমরা ধোঁয়া উঠছে পুরো, ও এটাই খাবে। যার কারণে এরকম চওড়া জিনিসের মধ্যে দিলে কি হয়, তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়। তো এই জন্যই এখানে দেওয়া। দেখছো, ওর কিন্তু ওয়েট করার কোনো মানে ব্যাপারই নেই, ও এক্ষুনি খাবে, মুখ পুড়ে যাক কিন্তু ওকে খেতে হবে। আমি ওকে মাঝে মাঝে বলি যে তোমার থেকে তো কেউ কেড়ে খেয়ে নেবে না, তুমিই তো খাবে, তো এত তাড়া কিসের? ও ওয়েট করতে পারে না। যাই হোক, এখানে আমার চা, আমি বিস্কিট দিয়ে চা খাবো। আর ভাতের চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি, ব্রেকফাস্ট করে আগে ভাতটা বসিয়ে তারপর আমি মাংসের জোগাড়টা করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই একটু আগে থেকে আকাশটা এরম গুমোট হয়ে গেল। সকালবেলার দিকে একটু রোদ উঠেছিল, তারপরে হাওয়া দিচ্ছিল, এখন একদম হাওয়া থেমে গিয়ে পুরো গুমোট হয়ে গেছে। কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, আসলে ফোনেও দেখাচ্ছে কোথাও নাকি বৃষ্টি হচ্ছে, এখানে তো গুমোট হয়ে আছে, খুব গরম, গাছের পাতাও নড়ছে না। আর এদিকে রূপসা কি করছে দেখি, কি করছো? ও, আর এখানে ভাতটা হচ্ছে, ভাতে জল দিতে হবে না, আছে অল্প। ও, আমার খাবার জোগাড়, তুমি খাবে না? না, নাকের তলায় দিয়ে দাও। আমি কতটা নাকের তলায় দিই তুমি ভালোভাবেই জানো, তুমি আবার এটা আমাকে এরকম ভাবে পরিমাণটা বলছি না। আমার ভালো লাগছে না আজকে, আমার রান্না করতে একদম ভালো লাগছে না। কেন গো? জানি না, আমার মন কেমন করছে। আকাশ মেঘ করেছে বললে? আকাশেরও মন খারাপ, রূপসারও মন খারাপ, আমার বাড়ির জন্য মন কেমন করছে। রান্না করতে মাঝে মাঝে ভালো লাগে না, আজ হলো তেমন একটা দিন। রান্না করতে আমি ভালোবাসি, মানে ভালোবাসতাম না, এখন বাঁচতে হয়েছে। আবার রোদ উঠছে, হ্যাঁ, বৃষ্টি আর হবে না, ওই জন্য ভালোবাসতে হয়েছে। কিন্তু একদিন থাকে না একটা, মানে ভালো লাগে না, মন কেমন করে। আজ হচ্ছে তেমন। মোটামুটি 12টা বেজে গেছে অনেকক্ষণই, মানে আমার নয়, ঘড়ির। কিন্তু আমার রান্না বসাতেই ইচ্ছা করছে না। আজকে আর কিচ্ছু করবো না, শুধু মাংস, স্যালাড আর ভাত। ভেবেছিলাম একটু পেঁয়াজ পোস্ত করব, আর আমি পারবো না এই গরমে। বাড়িও যেতে পারি না, এত দূরে বাড়ি, ভালোও লাগে না আমার। কি করতে গিয়ে বিয়ে করেছিলাম কে জানে, ভালো লাগে না। আর বক্তব্য আছে? বক্তব্য তো আছেই, বিয়ে তো আর মানে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে কথায় আছে, বড় বড় কথা, ভারী ভারী কথা। তো ওটা তো কারোর হাতে নেই। জানো, বিয়ের আগে যখন বিয়ে ঠিক হয়েছে, তখন যখন ওর সঙ্গে কথা হতো, তখন আমি বলতাম যে আমি বরাবরই একটু মানে বাড়ি প্রিয়, মানে আমি সবসময় বাড়ির ভেতর থাকতে ভালোবাসি। আমি খুব একটা মানে বাইরে ঘোরাঘুরি এইটাই না, একটু মা নেওয়াটা আমি। এবারে আমি ওকে বলতাম যে আমার মন কেমন করবে, অত দূর বাড়ি আসতেও পারবো না, কারণ ধরো অনেকটা খরচাও হয়, তো যেটা মানে সত্যি কথা বলতে সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে প্লেনে যাতায়াত করাটা অনেকটাই মানে বিলাসিতা। এবার ও বলতো ওটা কোনো ব্যাপার নয়, কলকাতা থেকে ব্যাঙ্গালোর 2.5 ঘন্টা ডিস্টেন্স, আর এয়ারপোর্ট থেকে তোমাদের বাড়ি আরো ধরলাম 2 ঘন্টা,
একদম নিয়ে চলে আসবো যখনই মন কেমন করবে। আর এখন কি মন কেমন করে যদি বলি, এই বিয়ের আগে তো বলতো ওইসব ভোটের আগে অনেক কিছুই বলে, ভোটে জিতে যাওয়ার পর কেউ কি আর কথা রাখে? এখানে না, এটাই কিন্তু কোনো রাজনৈতিক ব্যাপারে আমরা যাচ্ছি না, এটা কথার কথা। বলে দিয়ে বলছে যে তুমি এখানেই থাকো, মনটা টিকিয়ে থাকো, এই তো যাবো পুজোয় যাবো, আর এই কয়েক মাস এই তাই। হ্যাঁ, তো হয়েই এলো, এই আজকে 1 জুন, আর 3 মাস, ওটাই আনন্দ। হ্যাঁ, আর বাড়ি যাওয়ার টিকিট আমরা খুব তাড়াতাড়ি কাটবো। একদম। সত্যি কথা বলতে কি বলতো, বাড়ি যাওয়ার টিকিটটা কাটা হলেই আমার মনে আনন্দ চলে আসে যে আমি বাড়ি যাব। হয়তো অনেকের কাছে মনে হবে বাবা এ আবার কি, কিন্তু তারা হয়তো প্রতি মাসে মা বাবার কাছে যায়, তো ওই জন্য। আর এত কিছুর পরে ধরো 1 বছর পর আমি বাড়ি যাবো এই দুর্গাপুজোয়, গিয়ে ধরো 30-40 দিনের জন্যই যাব, কারণ সৌম্যর ওয়ার্ক ফ্রম হোমের মানে অপরচুনিটিটা আছে, যার কারণে। এবার তখনও না কিছু মানুষজন আছে তারা বলবে কবে এসেছিস, এবার আমি বলি যে পুজোর সময় এসেছি। বাবা অনেকদিন তো হয়ে গেল, তাদের কি প্রবলেম ভাই আমি বুঝি না। এদিকে তারাই মানে আমি তো ধরো খবর পাই, তারাই প্রতি মাসে মাসে বাড়ি যায়, গিয়ে থাকে, বা 2 মাসে একবার যায়, কিন্তু আমি তো ধরো বছরে একবার যাই। এই যে জামাই ষষ্ঠী আসছে, আমার মায়ের কি মন খারাপ, প্রত্যেকে যাবে। আর এবছর আমারও দ্বিতীয় জামাই ষষ্ঠী, মানে প্রথমবার আমরা যাইনি, এবারে মা অনেক আশা করেছিল যে হয়তো যাব, 2 জামাইকে বসিয়ে একসঙ্গে মা ষষ্ঠী করবে, কিন্তু মায়ের সে আশা মনে হয় আর পূরণ হবে না। মানে 2 জামাইকে এক ছাদের তলায় ষষ্ঠীতে মা বসাতে পারবে বলে আমার মনে হয় না। তো এই আর কি, এগুলো মন খারাপ লাগে। বাড়ি থেকে টাকা পাঠিয়ে দেয়, আমি এখানে আগেরবার অনেক বড়ভাবে জামাই ষষ্ঠী করেছিলাম, মানে দফায় দফায় একদম সকালবেলা ফলার থেকে বিভিন্ন রকমের মিষ্টির প্লেট সাজিয়ে, তারপর দুপুরে একদম ষষ্ঠী তো একদম জামাইয়ের যে ট্রিটমেন্টটা হয় ওই দিন পুরোটাই সৌমুখ আমি দিয়েছিলাম, তোমরা ব্লগে দেখেছো। যারা দেখোনি আমি লিঙ্কটা নিচে দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা একটুখানি চেক করে নিও। তো এবারেও ইচ্ছে ছিল করবো এইভাবে, কারণ যেহেতু সৌম্য খেতে ভালোবাসে, কিন্তু সৌম্যর হবে তখন টানা অফিস, যার কারণে ওই একটা বুধবার পড়েছে জামাই ষষ্ঠী, তো সৌম্য তো ওই দিন অফিস চলে যাবে ওই সকালবেলা 6:30টায়, তাই আর হবে না। তো মা বলেছে টাকা তো আমি পাঠাবোই, মা বাবা পাঠিয়ে দেবে, তো আমরা উইকেন্ডে কোনো একটা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে নেবো। তো একদিক থেকে ভালো কি বলতো, মাঝখান থেকে আমাকে রান্নাটা করতে হবে না, এটাই আমার লাভ। তো যাই হোক চলো, ভিডিও আজকে লেন্দি হয়ে যাচ্ছে, অনেক বক বক করে ফেলছি, মন খারাপ লাগছে, কি করবো বলো, তাই তোমাদের সঙ্গেই বক বক করছি। বা রান্নাটা করে নিই, ইচ্ছা করুক আর না করুক। এই জন্য মনে হয় না শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে থাকা ভালো, জানো। আমার মন খারাপ, আমার শাশুড়িকে বলতাম তুমি একটু রান্নাটা আজকে করে নাও, আমি অন্যদিন করে নেব, এরম ভাবে হয়। মানে জয়েন্ট ফ্যামিলিতে থাকার সুবিধা অসুবিধা দুই আছে, সুবিধা তো অবশ্যই আছে। তো আমি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি বা পারি। আমার মনে হয় এই মন খারাপের দিনগুলো যদি বাড়ির লোকের সঙ্গে থাকতাম, একটা দিন ছুটি পাওয়া যেত। কি আর করবো, চলো আমি রান্না করি, পরে আবার ফিরছি। আকাশের অবস্থা তো ভীষণই খারাপ, মানে গুমোট গরম, জাস্ট গরমটা নেওয়া যাচ্ছে না, এত মানে ঘাম হচ্ছে যে বলার কথা নয়। তার মধ্যে মেঘও ডাকছে গুড়গুড় করে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামুক। বৃষ্টিটা সত্যি খুবই প্রয়োজন আছে, গাছগুলোও বাঁচবে, সাথে মানুষগুলো বাঁচবে। আর এত মেঘ করেছে যে ঘরবাড়ি অন্ধকার হয়ে গেছে। এই যে আমি লাইট অন করে রান্না করছি, এখানে আমার চিকেনটা কষানো হচ্ছে, তোমাদের পরে দেখাচ্ছি। এখানে তো ভাত হয়ে গেছে, আর এই যে স্যালাড, শসা, পেঁয়াজ আর গন্ধরাজ লেবু, তোমাদের বললামই যে ওই মিষ্টির দোকানের কাকু দিয়েছে, তো ওই লেবুটা। আর এই যে ডাব্বার মধ্যে তরকারিটা দেখছো, এটা কালকে বর্ণালী এনেছিল, বর্ণালীরা এসেছিল, তোমাদের কালকে বললাম যে ওরা এসেছিল একটা গিফট দিতে আমাকে, যেটা আমি তোমাদের পরে দেখাবো। তো এটা হচ্ছে ওই কাচকি মাছ না কি বলেন, আমি নামটা শুনেছি এই ইউটিউবেই, মানে কিছু মানুষ খায় ওঠা, তো ভিডিও করে, আমি ওখানেই শুনেছি, মানে আমি কখনো দেখিনি, এই প্রথমেই দেখলাম, খুলছেই না ডাব্বা। যাই হোক, ওই কাচকি মাছের ও আলু দিয়ে বেগুন দিয়ে পাতলা একটা ঝোল বানিয়েছে, তো মানে 1 চামচ তেল দিয়ে বললো বানিয়েছি, টমেটো ধনেপাতা দিয়ে বেশ ভালো খেতে হয়েছে। কালকে অল্প জাস্ট আমরা টেস্ট করেছিলাম, আজকে এটা সৌম্য বেশি ভালো খাচ্ছে, তো সৌম্যই এটা খাবে। মাছ আমি খুব একটা পছন্দ করি না, অল্প একটু নেব, আর সৌম্য এটা খাবে। আর এখানে মাংসের জন্য আলু ভালো করে ভেজে রাখা আছে, আর চিকেনটা এদিকে কষানো হচ্ছে। তো চলো এবার আলুটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো, এই যে মিক্সির বাটি ধোয়া জলটাই আমি অ্যাড করব।
বাকি এদিকে রান্নাঘর ক্লিন করা হয়ে গেছে, যে বাসনগুলো মাজার ছিল মাজা হয়ে গেছে। অলরেডি 1:30টা বেজে গেছে আর প্রচণ্ড গরম করছে। যা হোক করে মাংসটা গরম মশলা দিয়ে এবার নামিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। ফাইনালি শুরু হয়ে গেছে বৃষ্টি, আর গোটা আকাশ তো কালো মেঘ হয়ে আছে, যদিও একদম মানে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। এই যে জায়গাগুলো আস্তে আস্তে ভিজছে তোমরা দেখতে পাচ্ছ, যেন মুষল ধারায় হয়। বাবা বিদ্যুৎ চমকাচ্ছে। তো চলো, আমার রান্নাও কমপ্লিট, এবার আমিও স্নানটা করে নিই। সৌম্য স্নান হয়ে গেছে আর পুজোও দিয়ে দিয়েছে। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, আর ওখানে আমার চিকেনও একদম রেডি। এবার আমি স্নানটা করেই খেয়ে নেব আমরা, কারণ দিদির আসার সময় হয়ে গেছে। এই যে শুনতে পাচ্ছ কীরকম জোরে মেঘ ডাকছে। চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, লাঞ্চ করে নিই। বাইরে তো শুরু হয়ে গেছে মুষলধারে বৃষ্টি, আর এখানে চিকেন একদম রেডি, ভাতও গরম রেডি আছে। কখন খেতে পাবো আর আমি জানি না। আসলে বেশি ভালো রান্না হলে না ওয়েট করা যায় না, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। হ্যাঁ, বৃষ্টি তো থেমে গেল, আর এই আধ ঘন্টার বৃষ্টিতে কত জল জমে গেছে নিচে দেখো। আর ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে, মেঘ এখনো পুরোপুরি কাটেনি, হয়তো অন্যদিকে উড়ো মেঘ ছিল অন্যদিকে চলে গেছে। ওয়েদারটা কিন্তু দারুণ হয়ে গেছে, আর গাছগুলোও বহুদিন পরে জল পেল। মাঝে 2 সপ্তাহ বোধহয় বৃষ্টি হয়নি, মাঝে একবার হয়েছিল উটি থেকে ফেরার পরেই, মাঝে 2 সপ্তাহ হয়নি, আবার এই হলো না আবার। চলো এবার আমাদের হেল্পিং হ্যান্ড দিদি এসে গেছে। হ্যাঁ আচ্ছা পরে বলছি, হেল্পিং হ্যান্ড দিদি এসে গেছে, এবার আমরা কাজগুলো সেরে নিই। গুড ইভিনিং বলবো নাকি গুড নাইট বলবো আমি জানি না, এখন ঘড়ির কাঁটায় 9টা। তোমাদের সামনে আমি এসেছিলাম লাস্ট মনে হয় দুপুরবেলা, ঝড় বৃষ্টি বা ওই লাঞ্চ টাইম দেখিয়েছিলাম। তারপর তো এখনও কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, এত বৃষ্টি যে আমাদের বেরোনোর একটু প্ল্যানিং ছিল। তোমাদের বললামই যে গাছ কিনতে যাব, একটা গোলাপ গাছ মরে গেছে। তারপর 2-1টা টুকটাক কাজ ছিল, বেরোতাম। শনি রবিবারটা তো ধরো বেরোনোর দিন আর কি আমাদের, কিন্তু এত বৃষ্টি আমি তো বিকেলবেলা রাগ করে, তখন 4:45 বাজবে, আমি বললাম কী করবো বৃষ্টির মধ্যে, আমি একটু ঘুমিয়ে নিই। তারপর ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, মায়ের সঙ্গে কথা হলো। আজকে অনেক দিন পর আমার ছোটো পিসি, মানে আমি নিনি বলে রাখি, নিনির সঙ্গে প্রায় 1 ঘন্টার ওপর এতক্ষণ ফোনে গল্প করছিলাম। কি হয় বলো তো, মানে এই মানুষগুলোর কথা প্রতিদিন আমাদের মনে পড়ে, কিন্তু ওই যে সময় করে আর প্রতিদিন ফোন করে ওঠা হয় না আর কি, তাই কথা হয় না। আর অনেক দিন পর যখন কথা হয় না, অনেকক্ষণ ধরে হয়, তো অনেক কথা জমে থাকে। ও বকবক করছিল, আমিও করছিলাম, সব নিয়ে এই জাস্ট ফোন রাখলাম। তারপরে সৌম্য বলছে তুমি আজকে ভিডিও করছো, তুমি জানো? আমি বলছি হ্যাঁ জানি। আর কি দেখাবো বলো, সন্ধ্যে থেকে তো ধরো বাড়িতেই আছি, আর কি শেয়ার করব। আর ওই সকালে তো রান্না করিয়েছি, তোমরা দেখেছো, চিকেন আর ভাত তো আছেই। আর চিকেনের কিছু সলিড পিস না আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তোমাদের দেখাই। চিকেন পকোড়া বানাবো বলে সমস্ত কিছু রেডি, জাস্ট ব্রেড ক্রামসে আমি একবার মানে ওলট পালট করে নিয়েই ভাজতাম। এই যে আমি এটা সন্ধ্যে থেকে বের করে ওখানে রেখেও দিয়েছিলাম, এই জাস্ট আবার আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম, কারণ এখন অলরেডি 9টা বেজে গেছে, এখন আর আমি পকোড়া করবো না। তো ভেবেছিলাম সন্ধ্যেবেলা একটু ওই পকোড়াগুলো ভেজে নেব। আর কালকে তো ভেজিটেবল চপ করেছিলাম, ওই তেলটা কিছুটা রয়ে গেছে, তো ওই তেলটাতেই ভেজে নিতাম আর একটু কফি বানাতাম। কিন্তু সৌম্য নিজের মতো ওর ব্ল্যাক কফি করেও খেয়ে নিয়েছে, আর আমার আর খাওয়াও হয়নি। তো এবার আমরা কিছুক্ষণ পরে ডিনার করে নেব।
তো এখন আমার গানের স্যারকে আমি একটু ফোন করেছিলাম, আমি বর্ধমানে যেখানে গান শিখতাম। তো স্যার তখন ক্লাসে ছিল বলে স্যারের সঙ্গে কথা হয়নি, স্যারের কোনো এক স্টুডেন্ট ফোনটা ধরেছিল, তো বলে দেবো স্যার পরে ফোন করবে। তো আমি এতক্ষণ নিনির সঙ্গে কথা বলছিলাম, মাঝখানে স্যারও একবার ফোন করেছিল, তো এখন স্যারকে একবার কল ব্যাক করবো, দিদি একবার ফোন করেছিল, দিদিকেও একবার কল ব্যাক করবো, তারপর ডিনার করব। আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে আমি অলির মুখে ভাতে কি কবিতাটা লিখেছি। নিনিকে আমি ওটা শোনাবো বলেই মেনলি ফোন করেছিলাম, জানো তো। আমাদের বাড়িতে নতুন বাচ্চা হোক বা এই ধরনের কার্ড লেখা বলো, আমার বিয়ের কার্ডটাও কিন্তু আমার নিনি লিখেছিল। তো এইরকম আর কি কাজগুলো সাধারণত নিনিই করে। তো ওই জন্য আমি কবিতাটা লিখেছি, আমার মনে হলো নিনিকে আমি শোনাই। কদিন ধরেই ভাবছি যে নিনিকে আমি শোনাই, তাহলে নিনি ভালো লাগবে নিনির আর কি। তো ওই জন্য নিনিকে ওটাই শোনানোর জন্য, ঝেঁপে বৃষ্টি এলো গো, তো নিনিকে শোনানোর জন্যই ফোন করেছিলাম। তো চলো এখন স্যারের সঙ্গে আর দিদির সঙ্গে একটু কথা বলে নিই, তারপর তোমাদেরও আমি কবিতাটা শোনাচ্ছি। আর কি গিফট পেয়েছি ওটাও তো তোমাদের দেখাতে হবে নাকি, তো ওগুলো নিয়ে ফিরছি। এখন বাজছে রাত 11টা, আর আমাদের ডিনারও হয়ে গেছে। তারপর ওই জায়গাটা একদম মুছে যা যা কাজ থাকে আর কি সমস্ত কিছু হয়ে গেছে। আমি শোয়ার জন্য এই যে চুলের পুটুলিও বেঁধে নিয়েছি, এবার জাস্ট ভিডিওটা এন্ড করেই আমরা শুয়ে পড়বো। আর আজকের ওয়েদারটা না জাস্ট দারুণ হয়ে গেছে, মানে বৃষ্টি হচ্ছে বলে সন্ধ্যা থেকে বেরোতে পারলাম না, মনটা একটু খারাপ লাগছে ঠিকই, কিন্তু মানে ওই যে প্যাচপ্যাচানি একটা গরম বা গুমোট ভাব, একটা শরীরের অস্বস্তি কিচ্ছু নেই। ভীষণ সুন্দর ওয়েদারটা হয়ে গেছে, যদিও ফ্যান হালকা করে চালাতে হচ্ছে আর একটু বেশি আরামের জন্য। আর এখনও একদম কিন্তু মানে ভালোভাবেই বৃষ্টিটা হয়ে যাচ্ছে, মুষলধারায় না হলেও বেশ ভালোভাবেই কিন্তু বৃষ্টিটা হয়ে যাচ্ছে। আর সন্ধ্যেবেলা তো আমাদের স্ন্যাক্সে যেটা খাওয়ার কথা ছিল হলো না, ওটা কালকে একটা কিছু বানিয়ে নেবো, ওটা ম্যারিনেট করে রাখাই আছে ফ্রিজে, যার কারণে আজকে ডিনারটা একটু তাড়াতাড়ি করে নিলাম। না হলে আমরা এতটা তাড়াতাড়ি মানে সব কিছু আমাদের খাওয়া দাওয়া হয়ে একদম গোছানো হয়ে যায় না। তো ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই। আর তোমাদের তো বলেইছিলাম যে আমি অলির অন্নপ্রাশনের জন্য যে কার্ড হবে আর কি, ইনভিটেশন কার্ডটা, ওর যে ছড়াটা লেখা সেটা বর্ণালী আমাকে বলেছিল, তো আমি লিখেছি। তো তোমাদের বলেইছিলাম যে আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, তবে ডেটটা আমি রিভিল করব না, ডেটের জায়গাটা আমি মানে না বলে, মানে জুলাইয়ে হবে ওর মুখে ভাত, তো আমি ডেটের জায়গাটা জাস্ট ব্ল্যাঙ্ক রেখে তোমাদের বলে দেব। আর যেটা না বললেই নয়, সব থেকে আমার বেশি যেটা খুশি লাগছে, এই যে এখানে গিফটটা আছে, ওটাও তোমাদের দেখাবো। দেখো গিফটটা বড় কথা নয়, বড় কথা হলো আমার লেখাটা ওদের ভালো লেগেছে। আর তার থেকেও বড় কথা, মানে আমি যে এরকম লিখতে পারি আমি এর আগে কখনো নিজে জানতামই না। মানে বর্ণালী যদি আমাকে এই দায়িত্বটা না দিত তাহলে আমি বুঝতামই না এটা গুণী বলো কি দোষী বলো বা বেগুনি বলো, যাই হোক আমার যে এটাও ছিল। আমি জানতাম এতদিন কি, আমি ছোট থেকে জানতাম আমি ভালো গান গাইতে পারি, মানে গান গাইতে পারি, সবাই ভালো বলে তাই বললাম ভালো গান গাইতে পারি। আর তারপরে বিয়ের পর জেনেছি যে না, গানের পাশাপাশি রান্নাটাও কিন্তু আমি বেশ ভালোই পারি। তো এখন আবার দেখছি যে না, আমি এরকম টুকটাক কবিতাও লিখতে পারছি, যেটা ভালো লাগছে সকলের। তো এটাতে আমার বেশি ভালো লাগছে। এই অলির মুখে ভাতে কার্ডটা লেখা থেকে না আমার মনে হলো আমার নিজের একটা গুণ আমি দেখতে পেলাম, এটা হয়তো ভবিষ্যতে আমি অন্য জায়গায় কাজে লাগাতে পারবো। তো যাই হোক, চলো বকবক না করে তোমাদের এবার আমি কবিতাটা একটু শোনাই। আমিও খুব এক্সাইটেড যে তোমাদের সঙ্গে একটি শেয়ার করব। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কিরকম লেগেছে কবিতাটা। তোমরা কেন কমেন্ট করো না আমি জানি না, আমার খুব ভালো লাগে জানো তো বকবক করতে। যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো তারা হয়তো জানবে। আর প্রত্যেককে মানে যারাই আমাকে কমেন্ট করে আমি প্রত্যেককে কিন্তু ধরে ধরে রিপ্লাই দিই। তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো, আমার না সকলের সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে। আর আমার মনে হয় যে আমার পরিবারটা অনেকটা বড় হলে না মানে ভালো লাগবে, অনেক মানুষের সঙ্গে আমার পরিচয় হবে, তোমাদেরও আমার সঙ্গে পরিচয় হবে। তো আজকে আমার 850 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো। তো আমার ফ্যামিলিতে 850 জন হয়ে গেছে এখন, আমার তো খুব ভালো লাগছে। তো ওই 850 জনকে আমার অনেক 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 থ্যাংক ইউ। আমার পরিবার আরও বড় হোক, আরও মেম্বার বাড়ুক আর কি। তো চলো বকবক না করে এবার আমি কবিতাটা তোমাদের ঝটপট শোনাই। বাংলাতেই লিখেছি, জেনারেলি দেখবে এই কবিতা বা এই কার্ডগুলো বাংলাতেই হয় ছড়ার। তো ভালো করে শুনো হ্যাঁ। ওর ডাকনাম হচ্ছে মেধা। তো হ্যাঁ, আমি এগুলো কবিতাটা বলার আগে কার্ডের মানে যে জিনিসটা আমি লিখেছি এটা ওটা বলার আগে তোমাদের আমি আর কি একটু কয়েকটা ব্যাপারে বলে দিই। ওর ডাকনাম মেধা, আর ওকে ভাত খাওয়াবে হচ্ছে মানে মুখে যে ভাত দেওয়া হয় ওটা ওর কাকা ওকে খাওয়াবে। তো কার্ডটা আমি ওইভাবেই লিখেছি।
আর ওর মা মানে আমাদের বর্ণালীর ইচ্ছা কি যে অলির মুখে ভাতে সবাই মানে বাঙালিরা যারা যাবে প্রত্যেকে বাঙালি পোশাক পরে যাক, মানে মেয়েরা শাড়ি ছেলেরা পাঞ্জাবি, তো ওটাও বলেছে। তো ওই জিনিসগুলো মাথায় রেখেই কিন্তু আমি কার্ডটা লিখেছি। তো চলো এবার শোনানো যাক। মেধার মুখে ভাত। আমি তোমাদের ছোট্ট মেধা, খাবো এবার ভাত। ভাল লাগে না দুধ খেতে আর সকাল থেকে রাত। কলকাতা থেকে আসবে কাকাই আমাকে ভাত খাওয়াতে। মাছ মাংস পায়েস মিষ্টি সবই থাকবে পাতে। এত খাবার দেখে আমি কোনটা দেব বাদ। ভাবতে ভাবতে আসবে চলে ড্যাশ জুলাই রাত। ওই রাতে তোমরা সবাই এসো বাঙালি সাজে। আমার মাম্মার তোমাদের কাছে আবদার এটাই যে সবার সাথে দেখা হবে ড্যাশ জুলাই রাতে। সেলফি তুলতে ভুলো না কিন্তু তোমরা আমার সাথে। ভালোবাসা আর আশীর্বাদ এনো দুহাত ভরে। সবার সাথে কাটবে সময় অনেক মজা করে। তো এই হলো আমার লেখা প্রথম ছোট্ট একটা কবিতা, মানে ওর অলির মুখে ভাতের কার্ডের জন্য। তো আমার সব থেকে বেশি ভালো লাগছে, অলি আমাদের খুব প্রিয়। সৌম্য আমি দুজনেই, আমি হয়তো একটু বেশি অলিকে ভালোবাসি। মানে এখানে এসে অভিনীলদার বর্ণালীর সঙ্গে আমাদের বন্ডিংটা একটা আলাদাই। এখানে আমরা যারা দূরে থাকি আমাদের বন্ধুরাই হচ্ছে আমাদের ফ্যামিলি, কারণ আমরা ফ্যামিলি থেকে অনেকটা দূরে থাকি, তাই বন্ধুদের নিয়েই আমাদের একটা অন্য রকমের ফ্যামিলি গড়ে উঠেছে। তো সেখানে বলতে গেলে আমরা অলির হওয়া থেকে মানে বর্ণালীর ওই পুরো জার্নিটা আমরা ওর সাথে ছিলাম, অলির হওয়াটা আমরা দেখলাম। তো অলি ওর মা বাবার কাছে তো অবশ্যই প্রিয়, সাথে সাথে আমাদের কাছেও কিন্তু খুবই প্রিয়। তো অলির মুখে ভাতে আমার এই গুণটা বেরোলো বা আমি ওর জন্য এই কার্ডটা লিখতে পারলাম, আমার খুব ভালো লাগছে। অলিও বড় হয়ে এটা জানবে। আবার বর্ণালী বলছে ওর বিয়ের কার্ডটাও তুমি লিখো। তো যাই হোক সেসব অনেক পরের কথা। তো আমার এটা ভেবে ভালো লাগছে, আমাদের প্রিয় অলির জন্য আমি প্রথম এরকম একটা কিছু করলাম। তো এবার কবিতাটা কিরকম লাগলো তোমাদের কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে হবে। যারা জীবনে কমেন্ট করো না তারা প্লিজ আজকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর আমাকে বর্ণালী আর অভিনীলদা ভালোবেসে এই গিফটটা দিয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। এটা আমার কাছে না গিফট কি কতটা বলবো না, এটা আমার কাছে প্রাইজ বা পুরস্কারের মতো, জানো তো? এটা আমার কাছে উপহার নয়, এটা আমার কাছে পুরস্কার। তো আমি এটা খুব তাড়াতাড়ি পরবো, তোমরা পরেও আমাকে দেখতে পাবে। কালারটা খুব ভালো লেগেছে। আমি এরকম মানে ডিপ কালারও ভালোবাসি, হালকা কালারও আমার ভালো লাগে। এই কালারটা আমার মায়ের খুব ফেভারিট একটা কালার। তো আমি এটা পরবো নিশ্চয়ই, আর তোমরা তো দেখতে পাবে। তো অন ক্যামেরা একবার অভিনীলদার বর্ণালীকে আবারও থ্যাংক ইউ বলছি গিফটটা মানে পুরস্কারটা দেওয়ার জন্য, গিফট বলবো না, পুরস্কারটা দেওয়ার জন্য। তো চলো আজকে ভিডিওটা এতটাই রাখলাম। আমার একটা মানে কি বলবো ভালো লাগার মানে আমার এই গুণটা যে ছিল আমি এটা জানতাম না, তার জন্য আমি এইরকম একটা পুরস্কার পেলাম। তো এটা তো আমার ভীষণ 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 প্রিয়। আমার মানে আলমারিতে যতই জামা থাক এই জামাটা একটা আলাদাই লেভেলের হয়ে গেল। তো যাই হোক আজকের ভিডিওটা এতটাই থাকলো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কি করতে হবে তোমরা তো জানো, একটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতো গুড নাইট, টাটা।